পশ্চিম বাংলা থাকবে না, পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। আপনার বুলডেজার দিয়ে মসজিদ ভাঙা, হ্যাঁ, এ তো ধারাবাহিকভাবে করে চলেছে। এরা হিন্দু ধর্মের এবং ধর্মাবলম্বী মানুষদের সবচেয়ে বড় শত্রু। প্রত্যেকবার বিজেপি চুরি করে জিতছে, কারণ মহারাষ্ট্র জিতেছে চুরি করে, হরিয়ানা জিতেছে, ওরা বিহারে জিতেছে, ওরা আরও যে সমস্ত জায়গা হয়েছে উত্তরাখণ্ড সব জায়গায় জিতেছে, সমস্ত চুরি করে। আমাদের দেশকে রক্ষা করতে যদি আমাদের জীবন দিতে হয়, আমাদের যদি জেল খাটতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি। এদেরকে দূর করতে হবে সমাজ থেকে। অর্থাৎ এরা হিন্দু মুসলিম ঐক্যের শত্রু, দেশের শত্রু, ভারতবর্ষের শত্রু, সংবিধানের শত্রু। ধর্ম কি হবে, আমার ভাষা কি হবে, আমায় দেখতে কেমন হবে, সবটাই ওরা ঠিক করে দেবে। এই যে ইয়েকে মারলো, অ্যাঞ্জেলকে মারলো, হ্যাঁ, চীনার মতো দেখতে। কালকে আমাকে বলবে একে যেন মনে হচ্ছে বাংলাদেশি, দেখবেন একই ব্যাপার। ও চীনাদের মতো দেখতে, ও বাংলাদেশিদের মতো দেখতে, বাংলাদেশি ভাষা। হ্যাঁ, আসলে এরা হচ্ছে এই মুসলিম বিদ্বেষী, খ্রিস্টান বিদ্বেষী, আদিবাসী বিদ্বেষী, একই সঙ্গে এরা প্রকৃত হিন্দু ধর্মের বিদ্বেষী। ইতিমধ্যে ভারতবর্ষের অনেকগুলি রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার। সেই রাজ্যগুলির পরিসংখ্যানগুলি যদি আপনি দেখতে পাবেন, এখানে না এসে যে অত্যাচারগুলি এরা চালাচ্ছে, ওখানে এসে যে পরিমাণ অত্যাচার ওরা প্রতিদিন সংগঠিত করছে, তা এখানে এলে তার পরিণতিটা কি দাঁড়াবে? দেশ জুড়ে যখন একটা ঘৃণা এবং হিংসার বাতাবরণ তৈরি হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষ জুড়ে কিভাবে মিথ্যা প্রচার করে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে প্রচার করে, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে ঘৃণার একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। আর ঠিক সেই সময় আমার আপনার সোনার বাংলায় একসঙ্গে একেবারে দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেক হিন্দু মুসলিম আস্তিক নাস্তিক মানবাধিকার কর্মী সমাজকর্মী, তারা এক জায়গায় আজকে একত্রিত হয়েছেন, একসঙ্গে তারা পিকনিক করছেন, আনন্দ করছেন, উৎসব করছেন। তাদের মধ্যে হিন্দু মুসলিম, বিজেপি কি বললো, আরএসএস কি বললো, আর বাংলা কি লাপালাপি করলো, শুভেন্দু অধিকারী কি হেট স্পিচ দিল, মমতা ব্যানার্জি মন্দির করলো না কি করলো, এগুলো তাদের কিচ্ছু আসে যায় না। তারা অন্যায় দেখে প্রতিবাদ করে। আমরা প্রথমে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, আপনার নাম এবং রেজিগনেশন। ছোটন দাস, সাধারণ সম্পাদক, বন্দিমুক্তি কমিটি। আমার নাম শফিউদ্দিন লস্কর, স্ট্যানফোর্ড জাস্টিসের ভাইস সেক্রেটারি। ভানু সরকার, বন্দিমুক্তি কমিটির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। আমি এনামুল ইসলাম, বন্দিমুক্তি কমিটির জেলা কমিটির সদস্য। আমার নাম শাহজাদা মোল্লা। আমার নাম দেবদাস রাহারায়, আমি মানবাধিকার সংগঠনের কর্মী। আমি বিশ্বনাথ বর্মন। আমি এপিডিআরের কর্মী এবং দেশ বাঁচাও বাংলা বাঁচাও মঞ্চের প্রেসিডেন্ট। নাম ডক্টর শামসুল আলম। আপনার নাম? আমার নাম খলিলুর রহমান। আমার নাম অর্ণব গোস্বামী, আমি একজন ছাত্র এখনো পর্যন্ত। হ্যাঁ, মোটামুটি পরিচয় পর্ব আমরা আমাদের সারা হয়ে গেল। এবার আমরা সর্বপ্রথম ছোটনদার কাছে যাব। ছোটন দাস, একেবারে যে এই মুহূর্তে দেশে যে পরিস্থিতি চলছে, বিজেপি আরএসএস যেটা চাইছে, হিন্দুত্ববাদী সংগঠনগুলি আমরা দেখছি কিছুদিন ধরে তারা অস্ত্র বিলি করছে। আমরা এতদিন অস্ত্র দেখতাম কি বলবো, মানে জঙ্গি আতঙ্কবাদী সন্ত্রাসবাদী, তাদের হাতে অস্ত্র দেখতাম, মুখে কালো ফেট্টি বাঁধা। এখন দেখছি গেরুয়া গলায় গামছা, গেরুয়া পোশাক পরে অস্ত্র বিলি করছে, বলছে নাকি তাদের মেয়েদেরকে রক্ষা করতে হবে মুসলিমদের হাত থেকে। দেখুন, এরা এই অস্ত্র, আরএসএস, সংঘ পরিবার, বিজেপি, এদের রাজনীতিটাই হচ্ছে গণহত্যার রাজনীতি। এরা আপনার গুজরাটে করেছে, এখন কার্যত বাংলাভাষী মানুষ দেখলেই তাদের পিটিয়ে মারছে। ফলে এরা নিজেরাই বলা যায় যে আইন বিরোধী কাজ এবং হিংসাত্মক কাজের সঙ্গে বরাবর যুক্ত। এবং স্বাধীনতা আন্দোলনে যখন মানুষ সারা দেশ অংশগ্রহণ করছেন, সেই সময় দেখবেন আরএসএসের ঘোষণাই আছে যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করো না, শক্তি সংরক্ষণ করো কমিউনিস্টদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে আর খ্রিস্টানদের বিরুদ্ধে। হ্যাঁ, দেখুন আজকে এটাই হচ্ছে ওদের নীতি। সেই অনুযায়ী দেখবেন ইসলামপন্থীদের আক্রমণ করছে, কমিউনিস্টদের বিরুদ্ধে তাদের যে নামই বলুন না কেন, নানা নাম, কখনো নকশাল, কখনো শহুর নকশাল, কখনো মাওবাদী ইত্যাদি নাম দিয়ে তাদের হত্যা করছে। আসলে 25শে ডিসেম্বরও দেখলাম হামলা চালালো বিভিন্ন জায়গায়। এছাড়াও দেখবেন যে খ্রিস্টানদের উপর গত 24 সালে আপনার
আক্রমণের ঘটনা হয়েছে 800রও বেশি, যেটা 14 সালে সারা দেশে। ইউনাইটেড খ্রিশ্চান ফোরাম তারা যে প্রেস বিবৃতি দিচ্ছে, সম্ভবত 827-এর বেশি হামলা 24 সালে করেছে। 25 সালের গত বছর জাস্ট আমরা যেটা পেরিয়ে এলাম, সেইখানে তাদের হিসেব হচ্ছে নভেম্বর মাস পর্যন্ত 700রও বেশি গির্জা আক্রমণ করেছে। আর আপনার বুলডেজার দিয়ে মসজিদ ভাঙা, হ্যাঁ, এ তো ধারাবাহিকভাবে করে চলেছে। এটা করছে আসলে ওরা ভয় পাচ্ছে। সেটা হচ্ছে ওরা ভয় পাচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সভ্যতা। যেমন ধরুন রামকৃষ্ণদেব, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, তিনি নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই যে হিন্দু ধর্মের মানুষ যাকে ঠাকুর হিসেবে মেনে নেন, স্বামী বিবেকানন্দ তিনি আমিষ খেতেন, হ্যাঁ। এবং আপনারা জানেন বোধহয় যে রামকৃষ্ণদেবের তিরোধন বার্ষিকীতে স্বামী বিবেকানন্দ নিজে তিনি মানিকতলা থেকে কই মাছ কিনে নিয়ে তার বার্ষিকী ইয়েতে ভান্ডারা দিয়েছিলেন। ফলে এই ঐতিহ্যের শত্রু হচ্ছে বিজেপি, এই ঐতিহ্যকে ভয় পাচ্ছে। আর এই ঐতিহ্য রক্ষা করতে যারা চাইছে, আদিবাসী, মুসলিম, খ্রিস্টান, হ্যাঁ, এই সারা দেশের মানুষ চাইছেন। ফলে সেই জন্যই ওরা করছে, এটা ওদের শক্তির লক্ষণ নয়। আমরা দেখলাম 25শে ডিসেম্বর খ্রিস্টান ধর্মের প্রায় অনেকগুলো ধর্মস্থান, বিভিন্ন শপিং মলে তাদের উপরে হামলা চালানো হলো। এসআইআরের সবথেকে বেশি বিপদগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ। আপনারা কিভাবে, মানে আজকে শুধু কি পিকনিক একদিনের একসঙ্গে, নাকি এই বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবেন? অ্যাকচুয়ালি এটা পিকনিক ঠিক নয়। আমরা পিকনিক উপলক্ষে, নতুন বছর নতুন দিন উপলক্ষে আমরা এখানে একটা শপথের জন্য এসেছি যে আমরা আগামীতে ভারতবর্ষকে কি করে রক্ষা করব। এই যে আরএসএস তাদের এজেন্ডাতে একটা অখণ্ড ভারতের ছবি দেখায়, অ্যাকচুয়ালি ওটা ফেক। ওরা যা বলে তার ঠিক উল্টোটা করে। তো অখণ্ড ভারত কখন টিকবে? যখন এই দেশের সমস্ত অঞ্চল এবং ধর্ম বর্ণ সবাই একসাথে মিলে থাকবে, তাদের ভিতরে ভ্রাতৃত্ব থাকবে, জাতীয় ঐক্য বজায় থাকবে, তখন এই অখণ্ড ভারত তৈরি করা সম্ভব। নইলে এখন যে ভারত আছে, যারা ব্রিটিশদের চক্রান্তে এবং এই আরএসএসদের চক্রান্তে দেশটা ভাগ হয়েছিল, এই দেশটাকেও ভেঙে যেতে আমাদের চোখের সামনে দেখতে হবে। তো আমরা এখান থেকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব যে আমরা এই দেশকে রক্ষা করব। আরএসএস যত বড় শক্তি হোক, আমাদের দেশকে রক্ষা করতে যদি আমাদের জীবন দিতে হয়, আমাদের যদি জেল খাটতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা দেশকে রক্ষা করব এবং এই যে ফ্যাসিড যে শক্তি, এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা লড়াই জারি রাখব। এবং আমরা আমাদের আরেকটা জিনিস, আমাদের এখানে যারা মানবাধিকার কর্মী বা লিডার্স আছেন, তাদেরকে আমি বলবো যে অখণ্ড ভারত যেটা বিজেপি বলে, আমাদের সেই অখণ্ড ভারত পুনর্গঠনের আন্দোলনের দিকে আগাতে হবে, যাতে ভবিষ্যতে কোনো দিন যে বাংলাদেশি, মায়ানমারি, রোহিঙ্গা, আফগানি এই বলে কোনো শ্রেণীর মানুষকে যাতে এরা মানে দেশ থেকে বিতাড়িত বা কোনো তাদের অধিকার, সাংবিধানিক যে অধিকার হরণ করছে, এইগুলো না করতে পারে। এই যে বলছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করা হলে অনেক সমস্যার সমাধান হবে, এবং ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হলে এখন যে বলছে সারা বিশ্বে ভারতবর্ষ প্রায় 3য় স্থানে আছে আপনার ওই জিডিপির নিরিখে বা বিভিন্নভাবে, তো সেটা আরও উন্নত হবে এবং সারা বিশ্বে খ্রিস্টান রাষ্ট্র আছে, ইসলামিক রাষ্ট্র আছে, হিন্দু রাষ্ট্র কেন হবে না? আপনাদের কী মত? প্রথমত যে আমি আপনাকে জিডিপির প্রশ্নটা বলি। জিডিপির প্রশ্ন আপনারা দেখেছেন যে IMF বলেছে যে ভারতবর্ষের জিডিপি কাউন্ট করার যে পদ্ধতি 3rd গ্রেড, ফলে যে 3 নম্বর হয়ে আছে যে এটাও 3rd গ্রেড। ফলে এই জিডিপি নিয়ে যারা গর্ব করে বলছে তারা মিথ্যা কথা বলছে। এটা যে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে দেখবেন অনেকে আমাদের পুরনো প্রবাদ আছে যে পুজোরও ইচ্ছা হয় চিত হয়ে শোবার, গামছারও ইচ্ছা হয় ধোপা বাড়ি যাওয়ার। আরএসএসের অবস্থা হচ্ছে তাই। প্রথমত আরএসএসকে ডেফিনেশন দিতে হবে যে হিন্দু রাষ্ট্র করতে হলে হিন্দু কারা। যে দলিত থেকে পিটিয়ে মারছে সেও তাকে তো হিন্দু বলতে হবে। তাহলে যে আদিবাসীটাকে পিটিয়ে মারছে, যে একজন সাধারণ একটা শ্রমিককে পিটিয়ে মারছে,
হিন্দু রাষ্ট্রে তার অবস্থান কী হবে? যে হিন্দু রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র এরা বানাবে না। এরা যেটা বানাবে সেটা হচ্ছে একটা মনুবাদী রাষ্ট্র। তার চেয়ার আপনি দেখতে পাবেন। আপনি আরএসএসের সাংগঠনিক যে ধাঁচা দেখেন যদি, তাহলে দেখবেন যে আরএসএস সাংগঠনিক ধাঁচা সবটাই চিৎপবন ব্রাহ্মণ। এখানে কোনো যে সমস্ত দলিত নেতারা বা যে সমস্ত দলিতরা যারা আজকে আরএসএসে জয়েন করছে, তারা সবাই জানে, এবং যারা জানে না তাদের কাছে সেটা দুর্ভাগ্যের, যে এই রাষ্ট্র হিন্দু রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র এরা বানাবে না। এরা বানাবে এটা মনুবাদী রাষ্ট্র, যেখানে একমাত্র চিৎপবন ব্রাহ্মণদেরই অধিকার থাকবে, আর বাকি সবাই শূদ্র, দাস, ব্রাহ্মণদের সেবা করতে হবে, এইটাই তাদের কাজ হবে। যে আরএসএস আগাগোড়া এরা হচ্ছে গণতন্ত্র বিরোধী, এরা প্রজাতন্ত্র বিরোধী, সেগুলার যে আদর্শ তার বিরোধী, সমাজতন্ত্র বিরোধী, যেটা আমাদের প্রস্তাবনায় লেখা আছে সংবিধানে, সেটা কিন্তু ভারতবর্ষ মেনে নিয়েছে, কিন্তু ওরা মানছে না। ওরা আগেও মানেনি, এখনও মানছে না। এবং এই যে সংবিধানকে ওরা সামনে রেখে যে কাণ্ডটা করছে, সে আসলে সংবিধানকে ওরা কিন্তু লঙ্ঘন করছে একদম A to Z। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ এই কথাটা বাদ দিতে হবে। ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ থাকবে না। মুসলমানদের জন্য বা পাকিস্তান দেওয়া হয়েছে বা তারা নিয়ে নিয়েছে, তোরা এখন ভারতে কেন জোর দেখাবি, এই ভাষায়। শুনুন, আপনি এই যে দেখলেন 25 তারিখ অনেক ইসেতে চার্চে এরা গিয়ে হিন্দুত্বের কথা বলে গণ্ডগোল পাকালো। ঠিক একই দিনে আমাদের প্রধানমন্ত্রী আবার কোনো এক চার্চে গিয়ে প্রার্থনাও করে এলো। এই যে তার দ্বৈত চরিত্র। আবার আপনি দেখুন, এই প্রধানমন্ত্রী সে এখানটায় বাবরি মসজিদ ভাঙা এবং রাম মন্দির তৈরির দলে ছিল। সেই প্রধানমন্ত্রী আবার মধ্যপ্রাচ্যের একটি দেশে সে গিয়ে একটি মন্দির উদ্বোধন করে এলো। মধ্যপ্রাচ্যের সেই দেশটি কিন্তু মুসলিম কান্ট্রি, কিন্তু সেখানে একটা মন্দির তারা উদ্বোধন করতে দিল। এই যে আন্তর্জাতিকভাবে বিষয়গুলি ঘটে চলেছে, এই বিষয়গুলির পরম্পরা কারণগুলি যদি আমরা খেয়াল না করতে পারি, তাহলে পরে কিন্তু আমরা শুধু এই হিন্দুত্ব মুসলিম এই জায়গায় পড়ে থাকতে হবে। এর পেছনে একটা ব্যাপক অর্থনৈতিক বিষয়ও কাজ করে। সেই ব্যাপারটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যে একাধারে যেমন মুসলিমদের উপর অতি সম্প্রতি, শুধু মুসলিম কেন, আচ্ছা খ্রিস্টানদের উপর আক্রমণ করে তারা নিজেদের হিন্দুত্ববাদী হিসাবে দেখানোর চেষ্টা করছে, কিন্তু একই সাথে তারা যেই পরিবারগুলির অনেক ঘটনা বেরিয়ে গেছে, যারা আদপে নিজেদের পারিবারিক জীবনে হিন্দুও নয় কিছুও নয়, সেই পরিবারের আর্থিক উন্নয়নের জন্য ভারতবর্ষে তারা ব্যাপকভাবে নিজেদের ক্ষমতায় রাখার জন্য, যেহেতু হিন্দু সংখ্যা বেশি, তাই হিন্দুত্বের মাধ্যমে তারা তাদের নিজের মধ্যে ভোট নেওয়া এবং এই ভোট নিয়ে যে হিন্দুত্ব রাজের কথা বলছে, সেই হিন্দুত্ব রাজাও কিন্তু, যেটা একটু আগে আমাদের ভানু বলল, সেখানে কিন্তু আপার ক্লাস হিন্দুদের মধ্যে যারা আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এর বাইরে যারা আছে, তাদের উপর কিন্তু তাদের অত্যাচার বন্ধ হবে না, যে অত্যাচার তারা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে, সেটা চলবেই। এমতো অবস্থায় আজকে আলোচনায় এসছে এর বিরুদ্ধে আন্দোলনটা সংগঠিত করার জন্য আমার কিন্তু একদম আরএসএস, বিজেপি, তার বাইরে যত সংগঠন আছে, সেটা ভোটের সংগঠন হোক বা অন্য লড়াইয়ের সংগঠন হোক, সবাইকে আজকে একসাথে হাত মিলিয়ে কিন্তু আমাদের লড়াইটা করতে হবে। আচ্ছা, এই যে অনুপ্রবেশের কথা উঠছে বারবার, অনুপ্রবেশ, ঘুষপেটিয়া, আপনি আপনার আশেপাশে রোহিঙ্গা, ঘুষপেটিয়া কতজনকে দেখেন? আমি আগেও একটা ভিডিও বলেছি যে ঘুষপেটিয়া বা অনুপ্রবেশ বলে আদৌ কিছু নেই। আমার আশেপাশে এই অঞ্চল তল্লাটে যত এলাকা আছে, এই চৌহদ্দি প্রায় 15 কিলোমিটার একজনও ঘুষপেটিয়া নেই, একজনও অনুপ্রবেশকারী নেই, এক পিস দেখাতে পারবে। কিছু গদি মিডিয়া আছে, আর আমাদের মানুষ যে মিডিয়া দেখে অভ্যস্ত, যারা দেখে, আমাদের মতো মিডিয়া তো মানুষ কমই দেখে, মানে তারা বিশ্বাস রাখেও কম। যারা উপর বিশ্বাস রাখে গদি মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো মানুষের মগজ ধরায় করছে এমনভাবে, আমি যে 1 ঘন্টাখানেক সুমনজি বলে, তিনি তো বিজেপির দালাল হয়ে গেছে। সে টিভি খুললে ওর মুখ থেকে বেশি এখন এ কথাটা শুনতে পায়, ওর মুখ থেকে বেশি শুনতে পায়। টিভি অন করে কোনো আলোচনা হয়, ওই বেশি বলে অনুপ্রবেশ বলে। আমার মনে হয় সুমনের বাড়িটা কোথায় খোঁজ নেওয়া দরকার। ও মনে হয় বাংলাদেশের লোক বলে মনে হয়, সম্ভবত বাংলাদেশ এখানে ভারতের লোক নয় বলে আমার মনে হচ্ছে।
মনে হচ্ছে আমার, ও মনে হয় ওর কথা কথা অনুপ্রবেশ বেরিয়ে আসে, ও নিজে অনুপ্রবেশখানে আমরা তদন্ত করতে হবে। ছোটনদা, এই যে বলছে বিজেপির একটা প্রচার, ব্যাপকভাবে প্রচার, যে 26-এ যদি বিজেপি ক্ষমতায় না আসতে পারে বাংলায়, তাহলে হিন্দুরা শেষ, ওই বাংলাদেশ আর পশ্চিমবাংলায় কোনো পার্থক্য থাকবে না। এবং এটা শুধু বিজেপি বলছে না, বিজেপির কিছু চ্যানেল, যেমন নাম ধরে যদি বলি রিপাবলিক বাংলা, পশ্চিম বাংলা থাকবে না, পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। দেখুন, এই চ্যানেলগুলো তো ধনের মালিক যে মনের মালিকও সে। হ্যাঁ, ফলে আরএসএস সংঘ পরিবার কোটি কোটি টাকা দিচ্ছে, এরা কার্যত চিয়ার বয় হিসেবে কাজ করছেন, গোটা গদি মিডিয়া। বিশ্বনাথ দা এবিপি আনন্দের কথা বললেন, হ্যাঁ, এগুলো স্বাধীন মাধ্যম নয়। স্বাধীন মাধ্যম বলতে আপনারা যারা আছেন সোশ্যাল মাধ্যম, তারাই স্বাধীন মাধ্যম। আর হিন্দুরা ওদের হাতে কত সুরক্ষিত দেখলেন তো, এক প্লেনের খোঁচায় মতুয়াদের, লক্ষ লক্ষ মতুয়াদের নাম বাদ দিয়ে দিল। মানে অমিত শাহ দুদিন আগেও বললেন মতুয়াদের কেউ কিছু কোনো ক্ষতি করতে পারবে না, মমতা ব্যানার্জিও নয়, আমরা সব নাগরিকত্ব দিয়ে দেবো। তো নাগরিকত্ব দিন না, তো 19 সালে তো আইন হয়েছে, কে আটকে রেখেছিল? দেননি কেন? এটা যে বলছে কতজন বলুক না, যে 2019 সালে সম্ভবত একটা হিসেব হচ্ছে 40,000 লোক আবেদন করেছে, কতজন পেয়েছে? গত বছর পর্যন্ত 8 জন পেয়েছে। হিম্মত থাকলে বলুন না, তালিকা দিয়ে দিক না। হ্যাঁ, এবং এই যে মতুয়াদের নাগরিকত্বের প্রশ্ন এত তাদের উদ্বিগ্ন হওয়া, এত দুশ্চিন্তায় পড়া এবং নিজেদের ভবিষ্যৎ অন্ধকার দেখা, হ্যাঁ, এটা তো আরএসএসই করেছেন। এবং আপনি যদি অন্য দিক থেকে দেখুন, যে নরেন্দ্র মোদী সরকারে এসে বলেছিল 2 কোটি মানুষের চাকরি দেবে, অর্থাৎ আজকে 15 বছরে 30 কোটি মানুষের চাকরি হতো। এবং ভারতবর্ষের 85% হিন্দু মানুষ, আর 30 কোটির মধ্যে হ্যাঁ প্রায় 27 কোটি হিন্দু লোকের চাকরি হয়েছে। মানে এরা হিন্দু ধর্মের এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষদের সবচেয়ে বড় শত্রু। এই যে বিজেপি স্লোগান দেয় সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, আপনি তো একজন সংখ্যালঘু মুসলিম সমাজের মানুষ, একজন ভারতীয় বাঙালি, তো এই যে মোদিজির যে সবকা বিকাশ, সব সুযোগ সুবিধা পাচ্ছেন? মানে আপনার বাড়িতে এই যে 2 কোটি চাকরি বললেন, আপনার শিক্ষিত ছেলেমেয়ে চাকরি পেয়েছে, বা স্কলারশিপ বলুন, বা যে সুযোগগুলো সরকারের থেকে পাওয়া উচিত। সুযোগ তো পাওয়া তো দূরের কথা, তো ওদের চরিত্রটাই ওই রকম, ওদের মুখের ভাষাটা একরকম আর ওদের কার্যকারিতা একরকম। এই কদিন আগে দেখুন আপনার অসীম সরকার কোরআন নিয়ে একটা বাজে মন্তব্য করলো। আমি কনফিডেন্টলি বলতে পারি ও কোরআন পড়তে পারে না। তো এই যে এই সব লোকেদের নিয়ে বিজেপিতে কোনো ভদ্রলোক মানে প্রার্থী হবে, এটাও আমার বিশ্বাস আছে না। কোনো ভদ্রলোক বিজেপি প্রার্থী হওয়ার নয়। এই যে বলছে বিজেপি নাকি কোনো ভদ্রলোক নাকি বিজেপি পার্টি করে না, কি বলবেন? বিজেপি পার্টি করবে না কোনো ভদ্রলোক, কোনো সভ্য লোক, কোনো সুশিক্ষিত লোক, কোনো দেশপ্রেমিক নাগরিক করবে না। কারণ বিজেপি মনুবাদী পার্টি, আরএসএস হচ্ছে মনুবাদের পিতা, জনক। এবং এদের যেটা ছোটনদা আগে বলেছেন যে গোলওয়ালকার হচ্ছে এদের আদিগুরু, এবং সাভারকারের সঙ্গে বহু রাষ্ট্রবাদী মুসলিম নাম দিয়ে আর বাংলা প্রমোট করছে, এরম তো অনেককে দেখছি। না, আসলে ওদেরকে ওরা হচ্ছে কেনা দাস, এটা গোলামে পরিণত হয়েছে। হয়তো 2 পয়সা দিচ্ছে, তার পরিপ্রেক্ষিতে তারা এই কথা বলছে। আসলে তারা কিন্তু মুসলিমদের কোনো প্রতিনিধিত্ব করে না, মুসলিমদের ভিতরেই যায় না। এরা হচ্ছে আমাদের মুসলমান সমাজকে বিক্রি করতে চাইছে। কিছু মানুষকে টিভি মিডিয়াতে বসাচ্ছে যারা বিশেষ করে বিজেপি সাপোর্টার, তাদেরকেই বলছে রাষ্ট্রবাদী, মানে মুসলিম হলে ওদের কাছে কোনো হিন্দু মানুষজনের নামের আগে তো রাষ্ট্রবাদী বসায় না। মুসলমান কিছু 4 পাস 2 পাস গুটকা ফুটকা চিবায়, তাদেরকে বসিয়ে বলছে রাষ্ট্রবাদী মুসলিম। ওরা একটা জিনিস করছে, ডিভাইড অ্যান্ড রুল। একটা ছোট্ট সেকশন, যেটাকে বলে আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, যে 0.something তারা একটা হচ্ছে বিক্রি হয়ে গেছে, 0.something বিক্রি হয়ে, মুর্শিদাবাদের কিছু মানুষ বিক্রি হয়ে গেছে। তারা আবার কেউ বিক্রি হওয়ার দিকে সরাসরি না গিয়ে পিছন থেকে তারা কিন্তু সেরকম ওদের কাছে বিক্রি হয়ে গেছে, অর্থাৎ সামনে বিক্রি হয়েছে, কেউ পিছনে বিক্রি হয়েছে। এবং এদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। এবং এরা হচ্ছে কীট পতঙ্গ, আর এরা হচ্ছে মানে যেমন সেই ধানের থাকে আগড়া, ঠিক সেরকম এরা হচ্ছে সে আগড়া।
এদেরকে দূর করতে হবে সমাজ থেকে। অর্থাৎ এরা হিন্দু মুসলিম ঐক্যের শত্রু, দেশের শত্রু, ভারতবর্ষের শত্রু, সংবিধানের শত্রু। এই যে বলা হচ্ছে যে যেমন মুসলিম কিছু যারা বিজেপি করছে বা সমর্থন করছে বা হিন্দু রাষ্ট্রের পক্ষে বলছে, তাদেরকে এরা বাদ বিচার না করেই বেঙ্গলি নন বেঙ্গলি অশিক্ষিত মূর্খ যা পারছে এনে রাষ্ট্রবাদী বলে সাজিয়ে দিচ্ছে। আর হিন্দুদেরকে এরা ভালো হিন্দু যারা, মানে তাদের চোখে যারা বিজেপি করে তারা সনাতনী হিন্দু। কি পেয়েছেন বিজেপির থেকে? আপনিও তো ওদের চোখে একজন সনাতনী হিন্দু। দেখুন, আমি এখানে তো অনেক রকম বিষয় বলা হচ্ছে, আমি কয়েকটা জিনিস বলি মানে যেটা আমাদের অভিজ্ঞতা থেকে। আপনি মানে একজন খুব সুন্দর বলেছিলেন সনাতনী হিন্দু হিসেবে, যে ঠিক আছে আমি সনাতনী হিন্দু হলাম, বা আপনারা তো এত বছর ধরে আপনারা দেশকে মানে 14 বছর ধরে বা 11 বছর ধরে সম্ভবত আপনারা 14 সালে এসছেন, তো আপনি সনাতনী হিন্দু হয়ে কি এই আমাদের দেশকে শিক্ষায়, স্বাস্থ্যে বা যে বেসিক রিকোয়ারমেন্টগুলো ছিল, নিড ছিল মানুষের, সেখানে আপনি সনাতনী হিন্দু হিসাবে কি আপনি প্রথম 4টে বা 5টা দেশের মধ্যে আপনি এস্টাবলিশ করতে পেরেছেন, বা 10-এর মধ্যে? এই কয়েকদিন আগেই একটা রিপোর্ট বলছে যে যত পৃথিবীতে যত উন্নত দেশ আছে তার মধ্যে বিশ্বগুরু, আমাদেরকে বিশ্বগুরু করে বলা হচ্ছে, প্রথম 10-এ বিশ্বগুরুর কোনো নাম নেই। প্রথম 10-এ বিশ্বগুরুর কোনো নাম নেই। বিজেপি RSS বা বজরং দলের লোকজন বলে যে আমরা 3 নম্বরে আছি, 1-এ যাওয়ার প্রতিযোগিতা চলছে। উনিও একজন বললেন যে ভানুদা বললেন যে আমরা 4-এ রয়েছি, প্রথমত এখন 3-এ যাওয়ার চেষ্টা করছি বা 2। দেখুন, একটা খুব সহজ সরল এটা হিসাব, মানে আপনি যদি দেখেন আমাদেরকে বলা হচ্ছে যে আমরা সম্ভবত 3 ট্রিলিয়ন বা 4 ট্রিলিয়ন ইকোনমি, এরকম কিছু একটা আমরা অর্থনীতি। এবারে যে দেশ $3 ট্রিলিয়ন বা তার অর্থনীতি, সে দেশের জনসংখ্যা কত? আপনার প্রায় 150 কোটির কাছাকাছি। এবারে যে দেশ 4 নম্বরে আছে, ধরুন অস্ট্রেলিয়া বা যে আরও দেশগুলো আছে 5 নম্বরে, তাদের জনসংখ্যা ধরুন হয়তো 1 কোটির কাছাকাছি বা 12 কোটির কাছাকাছি সম্ভবত। আমেরিকা বা এরা 12 কোটি বা 10 কোটির কাছাকাছি। তাদের যদি অর্থনীতি দিয়ে তাদের জনসংখ্যাকে আপনি ডিভাইড করে দিন, আর আমাদের দেশের 150 কোটি দিয়ে 3 ট্রিলিয়নকে ভাগ করে দিন, তাহলে দেখবেন প্রত্যেকের কাছে $2000 টাকাও নেই, অথচ তাদের কাছে রয়েছে হচ্ছে $20,000। তাহলে আপনি, হ্যাঁ অবশ্যই জনসংখ্যা ডিপেন্ড করে, কিন্তু সেই তুলনায় তো আপনি যেতেই পারেননি সেখানে। তাদের এক একজনের কাছে আপনি হিসাব করে দেখুন, $20,000 হিসাব বলছে, আর আপনার কাছে এক একজনের কাছে $2000 টাকা। আপনার কাছে না আছে কিছু কেনার ক্ষমতা, আপনার কাছে না আছে শিক্ষা নেওয়ার ক্ষমতা, আপনার কাছে না আছে স্বাস্থ্যের ক্ষমতা, আপনি কিচ্ছু করতে পারছেন না। এটা এমনকি এটা আমাদের কথা নয়, এটা ভারতবর্ষের সরকার নিজে রিপোর্ট দিচ্ছে যে ভারতবর্ষের যে 70 থেকে 75% মানুষ আছে তাদের কোনো ক্ষমতাই নেই জিনিসপত্র কেনা। তাহলে আপনি 3 ট্রিলিয়ন মানে বা 3 ট্রিলিয়ন যে আপনার ইকোনমি হিসাবে দাবি করছেন, আমরা চতুর্থ ইকোনমির দেশ, তাহলে আপনার যদি দেশের জনগণই কিছু না কিনতে পারে, কিছুকে অ্যাভেইল না করতে পারে, তাহলে সেইটা দিয়ে আপনি কী করবেন? তাহলে কার কাছে আছে পয়সাগুলো? একেবারেই। ছোটনদা, লাস্ট একটা বিষয় যে কিছুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশে সংখ্যালঘু একজন যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হলো। তারপরে আরও সম্ভবত 1-2 ঘটনা ঘটেছে। এটা প্রায় বাংলাদেশে সরকার এই যে হাসিনা পালানোর পর থেকেই প্রায় আমরা শুনে আসছি। এবং আমাদের দেশেও দেখছি জুয়েল রানাকে পিটিয়ে হত্যা করা হলো, রামনারায়ণ বাঘেলকে পিটিয়ে হত্যা করা হলো, আরও একজনকে চাইনিজ বলে পিটিয়ে হত্যা করা হলো। এই বিষয়গুলো এত বাড়ছে কেন? মানে এবং আরও একটা বিষয় হলো যে যখন আমরা দেখছি এই বিষয়গুলো, মানে বাংলাদেশের ঘটনা অবশ্যই নিন্দনীয়, মানে প্রতিবাদ করতে হবে। গেরুয়া বাহিনী, হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রতিবাদ করছে, তুলকালাম করছে, ভারতে তারাই আবার পিটিয়ে হত্যা করছে। এই হিসাবটা মেলাতে পারছি না। এটা বলার আগে একটা খালি বলি যে এই যে 3 ট্রিলিয়ন 4 ট্রিলিয়ন এসব বলছেন না, ভারতবর্ষের 80 কোটি মানুষকে বিনা পয়সায় সরকার দাবি করে আমরা রেশন দিই, তো অর্থাৎ 80 কোটি মানুষের কেনার কোনো ক্ষমতা নেই। এটা হচ্ছে চিত্র। এতেই প্রমাণ হয় যে ভারতবর্ষ কতটা এগিয়েছে। আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে যে আসলে এরা এই যে পিটিয়ে মারা, মানে গুজরাটের গণহত্যা, পরে ওরা দেখেছে যে বড় ধরনের গণহত্যা করলে তার যে প্রতিক্রিয়া হয়, সেই প্রতিক্রিয়া সামলানো ওদের পক্ষে মুশকিল। ওরা এখন ডে টু ডে লিঞ্চ করো,
মানে প্রতি মুহূর্তে আমার ছেলেটা ট্রেনে করে যাচ্ছে, সোনারপুর থেকে উঠেছে, শিয়ালদায় পৌঁছবে কিনা, অর্থাৎ ভীত সন্ত্রস্ত করে, একে বলে মানে এভরিডে টেরোরিজম, এভরিডে আপনাকে আতঙ্কিত করে রাখুন, আপনার বাঁচার অধিকার। এরা আসলে ভারতবর্ষের সংবিধানের প্রথম কথাটা কি, রাইট টু লাইফ, বেঁচে থাকার অধিকার। এরা বেঁচে থাকার অধিকারটাই কিনে না। এবং এর মধ্যে দিয়ে দেখবেন যে যাদের মারছে আসলে এরা হচ্ছে হয় আদিবাসী, এরা প্রচণ্ড পরিমাণে আদিবাসী বিদ্বেষী, আদিবাসীদের ধর্ম, হ্যাঁ, এরা আদিবাসীদের নিজস্ব ধর্ম আছে, জানেন তো, সারনা ধর্ম, সারি এবং সারনা ধর্ম। ভারতবর্ষের আদিবাসীরা জনসংখ্যার 8%, পশ্চিমবাংলার 5%, অনেকটাই। হ্যাঁ, এরা এরা কোনো মূর্তি পূজা নয়, এরা হচ্ছে প্রকৃতির পূজারী। এবং আদিবাসীরাদের বিজেপি সরকার শত্রু মনে করে, সেই জন্য দেখবেন যে এরা প্রকৃতির পূজারী, মানে পাহাড় জঙ্গল এরা সুরক্ষা দেওয়ার চেষ্টা করে। সেই জন্যেই দেখবেন যে আরবল্লী পর্বত কেটে দিচ্ছে, মানে এদের আরাধ্য দেবতা প্রকৃতিকে ধ্বংস করো, আর এটা ঠেকাতে যারা আসবে, হ্যাঁ, সেই আদিবাসীদের গুলি করে মারো, তাদের নানা নামে ভূষিত করো, গুলি করে মারো, পিটিয়ে মারো, ঠিক দেখবেন একই। অর্থাৎ আমার ধর্ম কী হবে, আমার ভাষা কী হবে, আমায় দেখতে কেমন হবে, সবটাই ওরা ঠিক করে দেবে। এই যে ইয়েকে মারলো, অ্যাঞ্জেলকে মারলো, হ্যাঁ, চীনার মতো দেখতে, কালকে আমাকে বলবে একে যেন মনে হচ্ছে বাংলাদেশি, দেখবেন একই ব্যাপার, ও চীনাদের মতো দেখতে, ও বাংলাদেশিদের মতো দেখতে, বাংলাদেশি ভাষা। হ্যাঁ, আসলে এরা হচ্ছে এই মুসলিম বিদ্বেষী, খ্রিস্টান বিদ্বেষী, আদিবাসী বিদ্বেষী, একই সঙ্গে এরা প্রকৃত হিন্দু ধর্মের বিদ্বেষী। সেই কারণেই দেখবেন যে 400 টাকায় যে গ্যাস 14 সালে পাওয়া যেত, আজকে সেটা দ্বিগুণের বেশি দামে কিনতে কাদের বাধ্য করছে? ছোটনদা বলছেন যে বিজেপি পার্টি নাকি প্রকৃত হিন্দু ধর্মের বিদ্বেষী, কিন্তু এত বড় রাম মন্দির তো তাদের আমলেই হলো। এই রাম মন্দিরটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষের নয়, দলিতের নয়। আপনি কি মনে করছেন বিজেপি ক্ষমতায় আসতে পারবে? আপনারা কি চাইছেন? আমার তো মনে হয় মানবাধিকার কর্মী আমরা যারা, তারা মনে করি যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে নানাভাবে, এসআইআর দিয়ে শুরু করে সংবিধান ভঙ্গ করে সব কিছু, এবং ওরা আইপিএস আইএস দিয়ে ওরা করার চেষ্টা করছে, যা কোথাও নেই, মাইক্রো অবজারভার দিচ্ছি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং সফটওয়্যার যেটা করছিল ভানু এবং সরণ দ্বারা সবাই, বিশ্বনাথ, যে সফটওয়্যার দিচ্ছে, ওরা সফটওয়্যার হচ্ছে পুরোপুরি একটা পুরো এআই, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সমস্ত হচ্ছে পুরো ভুয়ো। কি মনে হচ্ছে 26-এ কি হবে? 26-এ বিজেপির ভরাডুবি হবে। যা ছিল 70টা, তাদের 20টাতে বেশি, আমি তো 20টা দাবি করছি, 20টা বেশি পাবে না। কিন্তু অমিত শাহ বাংলায় এসে যেভাবে সাংগঠনিক মিটিং করে গেলেন, এবং তিনি যেভাবে একেবারে বললেন যে বুকে, মানে নেতাদেরকে বললেন বুকে লিখে নিন যে আমরা ক্ষমতায় আসছি, সেটা ওরা অনেকবার ধরে লিখছে, লেখাতে সম্ভবত পেনে কালি ঠিক নেই, লেখাটা বোঝা যাচ্ছে না। ওরা প্রতিবারই তো লিখছে, গতবারও বলেছে 200 পাবে, তার আগের বার বলেছে 200 পাবে, এবার হয়তো বলবে 300 পাবে, কারণ 294টা সিট আছে, ওরা বলতেই পারে। কেন চাইছেন না যে বিজেপি আসলে কি সমস্যা? ডবল ইঞ্জিনের সরকার হলে আপনারা টেনশন পেলে ওগুলো বাড়িয়ে দেবে, সব উন্নতি হবে বলছে। ডবল ইঞ্জিন ইতিমধ্যে ভারতবর্ষের অনেকগুলি রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার, সেই রাজ্যগুলির পরিসংখ্যানগুলি যদি আপনি দেখেন, দেখতে পাবেন সেখানে এখানে না এসে যে অত্যাচারগুলি এরা চালাচ্ছে, ওখানে এসে যে পরিমাণ অত্যাচার ওরা প্রতিদিন সংগঠিত করছে, তা এখানে এলে তার পরিণতিটা কি দাঁড়াবে। এবং কোনো জায়গাতেই সেখানকার মানুষের আর্থিক উন্নতি সেভাবে পরিসংখ্যান কিন্তু বলছে না। ডবল ইঞ্জিন নিয়ে 30 সেকেন্ডে কিছু বলুন। আসামে তো দেখতেই পাচ্ছেন, এই প্রবল ঠান্ডায় বুলডোজার দিয়ে বস্তির পর বস্তি উচ্ছেদ করছেন, মাদ্রাসা, সেটা বলতে অবৈধ সব নাকি। দেখুন, আগে মানুষ এসছে, আজকে যদি বলেন দিল্লির একটা মসজিদ 600 বছরের পুরনো মসজিদ, তখন দিল্লি নগর নিগম ছিল। এই বিল্ডিং আইনটা কত সালের তৈরি হয়েছে? হ্যাঁ, ফলে এই গোটাটাই নিজেরাই অবৈধ, তো অন্যের আইন করছেন। নিজেরা স্বাধীনতা আন্দোলনে বিশ্বাসঘাতকতা করেছেন, আজকে দেশপ্রেমিক সাজছেন। আমি বলি, যদি সুস্থ নির্বাচন হয়, যেটা জ্ঞানেশ কুমারের হাতে হওয়া কঠিন, তাহলে বিহারেও হারতো, দিল্লিতেও হারতো,
কর্ণাটকে তো হেরেইছে, হ্যাঁ, সুস্থ নির্বাচন হলে, নির্বাচন যদি বলে, জাল জুয়োর চুরি, কেন্দ্রীয় বাহিনী IAS IPSদের নামিয়ে দিয়ে, হ্যাঁ, যদি সেটা বাংলার মানুষ ঢুকে দেবে, বাংলার মানুষ, এটা সুকান্ত ভট্টাচার্যের কবিতাতেই বলে, বাংলার মাটি দুর্জয় ঘাটে। অমিত শাহ, দানব অমিত শাহদের অতীতে বারবার বুঝিয়ে দিয়েছে, আগামী দিনেও বুঝিয়ে দেবে। না, বিজেপির কাছে হেরে গেলেই বা ভারতবর্ষের সমস্ত বিরোধী দলগুলি বা আপনাদের মতো মানবাধিকার কর্মী সংগঠন, বিজেপি বিরোধী যারা, আপনারা বলবেন যে চুরি করে জিতেছে প্রত্যেকবার। বিজেপি চুরি করে জিতছে, কারণ মহারাষ্ট্র জিতেছে চুরি করে, হরিয়ানা জিতেছে, ওরা বিহারে জিতেছে, ওরা আরও যে সমস্ত জায়গা হয়েছে, উত্তরাখণ্ড, সব জায়গায় জিতেছে সমস্ত চুরি করে। এবং এখানে চুরি মানে সাংঘাতিক চুরি, মানে পুকুর চুরি যাকে বলে, হ্যাঁ, পুকুর চুরি করে জিতেছে। এবং সেটা রাহুল গান্ধী থেকে শুরু করে মানে আমাদের যারা বড় বড় সাংবাদ। ও আচ্ছা, আপনারা রাহুল গান্ধীর ভক্ত, ওই জন্য মোদির বিরোধিতা করছেন। সেখানে প্রশ্ন হচ্ছে এটা যে রাহুল গান্ধীর ভক্ত নই, রাহুল গান্ধী বন্দী নই, রাহুল গান্ধী কিছু কথা বলেছেন, তার সঙ্গে আরও যোগ করেছেন যারা এখানে অনেকগুলো দল, বিশেষ করে মহুয়া মৈত্র থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি, ওদিকে স্টালিন, কেউ কম যাচ্ছে না, এবং অখিলেশ, তারা সবাই এক সুরে বলছে যে সমস্ত যে ভোট হয়েছে সেই ভোটটা হচ্ছে পুরো চুরি করা ভোট। তাহলে আপনারা অ্যাকচুয়ালি মুখোশের আড়ালে আছেন, মানে বিজেপি বিরোধিতা করছেন, হয় তৃণমূলের সমর্থক, না হলে কংগ্রেস, না হলে CPM, বা কেউ পেছন থেকে ফান্ডিং করছে আপনাদের নিশ্চয়ই। দেখুন, সত্য কথা বলে, সত্য নিরপেক্ষ বলে তো কথা হয় সত্য নয় মিথ্যা, এই দুটোর মধ্যে বাছা। ফলে আমি তো ধন্যবাদ দেবো, অন্তত আপনি নিশ্চিত করলেন আমায় যে আমি RSS বিজেপি বা তার কোনো অ্যালি ফোর্সের সঙ্গে নই। এটা নিয়ে আবার গর্ববোধ করছেন? নিশ্চিতভাবে গর্ববোধ করছি, কারণ ভারতবর্ষে বিজেপি একটা দানবিক পার্টি, যারা ভারতবর্ষের সংবিধান এবং ভুলে যাচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের রাষ্ট্রপতি, আমাদের রাজ্যের রাজ্যপাল, প্রায় সবাই কিন্তু RSS থেকে উঠে আসা, যাদের আপনারা বিরোধিতা করছেন। তাতে কি হয়েছে? হ্যাঁ, প্রশ্ন তো কে কাকে ভয় পায়? ওরা ভয় পায় দেখি তো ভোটে জালিয়াতি করছে। ভয় দেখা, ওরা ভয় পায়, ওরা ভয় পায় বলে তো ভয় দেখাচ্ছে। আপনি যদি আপনার কাছে যদি আপনার খাবার থাকে, আপনি মানুষকে খাওয়াবেন, আপনার কাছে সাহস থাকে, আপনি মানুষকে সাহস দেবেন। আপনার কাছে ভয়, আপনি যদি ভয় পান, আপনাকে মানুষকে ভয় দেখাবেন, এটাই তো নিয়ম। বিজেপি ভয় পাচ্ছে। বিজেপি বলছে তারা সারা বিশ্বের মধ্যে সব থেকে বড় রাজনৈতিক দল, আর তার সব থেকে বড় নেতা হলেন নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায়ও যেমন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, এবং তিনি বিদেশে গেলেও মোদি মোদি স্লোগান ওঠে, এবং হিন্দু হৃদয় সম্রাট বলা হচ্ছে। তারা ভয় পাবে আপনাদেরকে, জনগণকে? ভয় যদি নাই পাবে, তাহলে এইভাবে আক্রমণগুলি নামিয়ে আনছে কেন? কি আক্রমণ করেছে? এই যে ধরুন, জনজাতি, বনাঞ্চলের মানুষ, মুসলিম, খ্রিস্টান, শুধু তাই নয়, নিম্নবর্ণের মানুষ আক্রমণ নামিয়ে আনছে কেন? এরা যদি নিশ্চিত থাকতো যে এরা ভোটে ক্ষমতায় আসবেই, তাহলে মানুষের বিদ্যমান মানসিকতা যেটা আছে, বিশ্বাস যেটা আছে, সেটাকে পুঁজি করে তারা এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে নিজেদের ক্ষমতায় আনার চেষ্টা নিচ্ছে কেন? যাই হোক, আমরা এতক্ষণ কথা বলছিলাম মানবাধিকার কর্মী, সমাজকর্মী, সাধারণ মানুষ, তবে প্রায় সবাই RSS বিজেপি বিরোধী। সেই বিরোধিতার কারণও আপনারা শুনলেন। আমরা চেষ্টা করেছি দেশে এই মুহূর্তে চলা যে পরিস্থিতিগুলো, সেগুলো তুলে ধরার, সে বিষয়গুলো নিয়ে তারা তাদের মতো করে নিজস্ব বক্তব্য তারা রেখেছেন। কিন্তু আপনারা কি চাইছেন? আপনাদের বক্তব্য আমরা জানতে চাই, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে এই যে ছোটনদা, ভানুদা, আমাদের অধ্যাপক সাহেব থেকে শুরু করে আরও দাদারা যারা বললেন, তাদের যে বক্তব্যগুলো, এগুলোর সঙ্গে কি আপনারা সহমত? আর SIR এ আপনার নাম আছে তো? একটু চেক করবেন, দেখবেন নাকি আপনার হেয়ারিংয়ে ডাকা হয়েছে। যদি ডাকা হয়ে থাকে, কী ধরনের সমস্যা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরার।